অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। এএফপিকে দেয়া সাক্ষাৎকারে বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সংস্কারের উপর নির্ভর করবে নির্বাচনের তারিখ। As soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. উপদেষ্টাদের আশ্বাসে প্রায় 15 ঘণ্টা পর মধ্যরাতে সড়ক অবরোধ তুলল ছাত্র আন্দোলনে আহতরা। দুপুরে সচিবালয়ে বৈঠক। আমরা আমাদের যে ব্যর্থতা আছে, আমাদের যে ঘাটতি আছে, সেখান থেকে আমরা শেখার চেষ্টা করছি। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক। আলোচনার মাধ্যমে একটা পেপার রেডি হবে, পরিকল্পনা হবে, কিভাবে এই ব্যবস্থাপনা হবে আপনাদের প্রস্তাবনার ভিত্তিতে। আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। দেশে আক্রান্তদের 6% শিশু। প্রতি বছরই বাড়ছে এ সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজন পরিচর্যা ও সচেতনতার। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। সংস্কার শেষ হলে নির্বাচনের তারিখ দেয়া হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। আজারবাইজানে এএফপিকে দেন এই সাক্ষাৎকার। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর সংবিধান সংস্কার সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন। ইউনূস বলেন, সংস্কারের গতির ওপর নির্ভর করবে নির্বাচনের তারিখ নির্ধারণ। বাংলাদেশকে গণতান্ত্রিক ভোটের দিক নিয়ে যাওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ইউনূস বলেন, দায়িত্ব নেওয়ার সময় দ্রুত নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যাতে নির্বাচিত প্রতিনিধি দেশ পরিচালনার ক্ষমতা পাবে। So that's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. নবায়নযোগ্য জ্বালানিতে আমদানি করা জল ও বিদ্যুতে ঝুঁকছে বাংলাদেশ। সরকারের এই অবস্থান স্পষ্ট করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আনতে কাজ করছে সরকার। জাতিসংঘ জলবায়ু সম্মেলন শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বলেন, জলবিদ্যুতের জন্য দক্ষিণ এশীয় গ্রিড তৈরির উপর জোর দিচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে নেপাল থেকে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানির বিষয়টি চূড়ান্ত হয়েছে। নেপালের পাশাপাশি ভুটান থেকেও আমদানির সম্ভাবনা উজ্জ্বল, তবে সেজন্য লাগবে ভারতের অনাপত্তি। তা নিয়ে কাজ করছে জানিয়ে প্রেস সচিব বলেন, দক্ষিণ এশীয় গ্রিড করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। পাশাপাশি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ককে কার্যকর করারও ডক্টর ইউনূসের কূটনীতির অধিকার। সবাই মিলে যদি একটা সাউথ এশিয়ান গ্রিড করা যায়, নেপাল, ভুটানেরও এইটা ইয়ে আছে, তাহলে যেটা হবে যে আমরা যারা লোয়ার রিপারিয়ানে আছি, আমরা ইন্ডিয়া সবাই বেনিফিটেড হবে। সেক্ষেত্রে আমার সত্যিকার অর্থে একটা খুব চিপ একটা রিনিউয়েবল এনার্জির সোর্স আমার অলরেডি দেয়, যে এখানে একটা ট্রাস্টের জায়গা আছে। আমার সাথে ইন্ডিয়ার সাথে নেপাল আর ভুটান, এদের সাথে একটা ট্রাস্টের জায়গা যদি আমরা তৈরি করতে পারি, সত্যিকার অর্থে কি দেয়ার আর ইনভলভ। এর আগে পৃথিবীকে বাঁচাতে নতুন সভ্যতা গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেজন্য জীবনধারা বা লাইফস্টাইলে পরিবর্তন আনার তাগিদ দিলেন এই নোবেলজয়ী। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন। We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. অবশেষে উপদেষ্টাদের আশ্বাসে প্রায় 15 ঘণ্টা পর রাজধানী থেকে সড়ক অবরোধ তুলল জুলাই আগস্ট আন্দোলনের আহতরা। এ সময় যথাযথ চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়। করণীয় ঠিক করতে আজ দুপুর 2টায় সচিবালয়ে আহতদের সঙ্গে কয়েকজন উপদেষ্টার বৈঠক হওয়ার কথা। দিন গড়িয়ে রাত, নানা জনের
নানা আশ্বাস, তবুও সড়ক থেকে সরাতে পারেনি আন্দোলনরতদের। দাবি ছিল স্বাস্থ্য উপদেষ্টা সহ অন্তত 4 জন উপদেষ্টার সরাসরি আশ্বাস ছাড়া রাস্তা ছাড়বেন না জুলাই 24-এর আন্দোলনের আহতরা। আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। বর্তমানে যারা দেশের দায়িত্বে আছে তারা আমাদের কাছে আসুক, আমরা তাদের কাছে জানাবো। আমরা আন্দোলন করছি, শেখ হাসিনা সরকারকে সরাইছি বিদায় কিন্তু ওনারা এখানে এসে বসছে, তো আমাদের সেই প্রায়োরিটিটা দিতে হবে তাদের। বুধবার রাত 2:30টার দিকে নিটোরের সামনে হাজির হন আইন, মৎস্য, প্রাণী সম্পদ এবং স্থানীয় সরকার উপদেষ্টা। সঙ্গে ছিলেন নতুন উপদেষ্টা মাহফুজ আলম এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। আহতদের দাবি নিয়ে দীর্ঘক্ষণ কথা বলেন তারা। বলেন, জুলাই আন্দোলনে আহতরা চিকিৎসার জন্য রাস্তায় আন্দোলন করছে, যা অত্যন্ত দুঃখজনক। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ওনার মতো একজন অভিজ্ঞ ডাক্তারকে বসিয়েছি। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক। আমরা কালকে যে কথা দিচ্ছি, আমরা আমাদের কথা রাখবো। যদি আমরা কথা রাখতে ব্যর্থ হই, এরপর আপনারা যা করবেন সেটা আমরা মাথা পেতে নেব। চারিদিকে শুধু সমস্যা আর সমস্যা, তবে আপনাদেরটাই সবসময় আমাদের প্রায়োরিটি। আপনারা দেখেছেন শহীদদের জন্য ইতিমধ্যে ঘোষণা হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন দৃশ্যমান আছে, কিন্তু আপনাদের জন্য, আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। উপদেষ্টাদের আশ্বাসেও খুব একটা মন গলেনি আহতদের। পরে তাদের অভিযোগ শুনতে ও উন্নত চিকিৎসা নিয়ে করণীয় ঠিক করতে দিনক্ষণ ঘোষণা করেন উপদেষ্টা মাহফুজ আলম। আহতদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে চিকিৎসা সংক্রান্ত জটিলতার অবসান হবে বলে মনে করেন সরকারের প্রতিনিধিরা। সচিবালয়ে 2টা বাজে যাবেন, আলোচনা চলবে। আলোচনার মাধ্যমে একটা পেপার রেডি হবে, পরিকল্পনা হবে, কিভাবে এই ব্যবস্থাপনা হবে আপনাদের প্রস্তাবনার ভিত্তিতে। আমি কথা দিচ্ছি আমরা সবার সাথে যে আমরা নিশ্চিত করব অন্ততপক্ষে চিকিৎসা সেবার ক্ষেত্রে আপনাদের যত রকম অভিযোগ অথবা আপত্তি অথবা ভুল হয়েছে সবগুলো সমাধান করার জন্য। এরপর সড়ক ছেড়ে যার যার হাসপাতালে চলে যান আন্দোলনের আহতরা। এর আগে বুধবার দুপুরে আহতদের দেখতে নিচরে গেলে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন আহতরা। এরপরেই সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিশ্ব ডায়াবেটিস দিবস আজ, অথচ এই নীরব ঘাতক সম্পর্কে সচেতন কতজন? শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে মধ্যবয়সী কারো চেহারা। অথচ বাংলাদেশের শিশুদের একটা বড় অংশ ডায়াবেটিসে আক্রান্ত, সে তথ্য জানেন না অনেক অভিভাবক। সচেতনতার অভাব বা জন্মগতভাবেই রোগটি বাসা বাঁধে কোমলমতিদের শরীরে। এতে শৈশব থেকেই নিয়মনীতির বেড়াজালে আটকা পড়ে ছোট্ট জীবন। সেই সাথে চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সঠিক পরিচর্যা পায় না বহু শিশু। ফলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে কয়েক হাজার খুদে প্রাণ। সুমায়ুষীর রিপোর্ট। দুরন্ত পায়ে খেলার মাঠে ছুটে বেড়ানোর বয়স, অথচ হাসপাতালের করিডোরে কাটছে দিন 5 বছরের তাসকিনের। টাইপ 1 ডায়াবেটিক্স বাসা বেঁধেছে ছোট্ট শরীরে, তাই 3 বেলা শরীরে ফোটানো হচ্ছে সুই, দিতে হচ্ছে ইনসুলিন। সেই সাথে দুর্বলতা, ওজন কমে যাওয়ার মতো শারীরিক জটিলতা তো আছেই। শুকায় যাচ্ছিল, আর খাবার অনেক খেত, পেট মোটা হয়ে যাচ্ছিল, বারবার অজ্ঞান হয়ে যেত। ওর পাশে আমার কমপক্ষে প্রতি মাসে 10,000 টাকা খরচ হয়। সাধারণত শিশুদের বেলায় টাইপ 1 ডায়াবেটিক্স ধরা পড়ে, সেক্ষেত্রে সারা জীবন ইনসুলিন নিতে হয়, যার খরচও অনেক। ডায়াবেটিসে আক্রান্ত একজন শিশুর ব্যয় টানতে প্রতি মাসে একটি পরিবারের খরচ হয় 8 থেকে 10,000 টাকা, যা বহু পরিবারের সামর্থ্যের বাইরে। মাথা ঘুরে যায়, পড়ে যায়, কাঁপে। মিষ্টি না হলে ওর হয় না, তো ওগুলো তো কিছুই তো খাওয়া যায় না। ছোটখাটো ফ্যামিলি তো কষ্ট হয়ে যায় খুব, না আসা যাওয়া সব কিছু নিয়ে আর মনে করেন যে আমার 1000-1000 টাকা খরচ, প্রায় 20-30 টাকা খরচ হয়েছে। আমার মেয়ের বাঁচাবার মতো আমার কোনো ইয়া নাই, সমর্থ নাই। ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফাউন্ডেশন 2021 সালে একটি জরিপ করে। সে হিসেবে 1 দিন থেকে 19 বছর বয়সী প্রতি 1 লাখে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত শিশু প্রায় 6% প্রতি বছর, যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়ালে ডায়াবেটিস প্রতিরোধ অনেকাংশে সম্ভব, তবে নিয়ম মেনে চলতে হবে সারা জীবন। তার পিপাসা বেশি থাকবে, পানি বেশি খেতে চাইবে, তার ক্ষুধা বেড়ে যাবে, তার প্রস্রাব করার প্রবণতা বেড়ে যাচ্ছে, কিন্তু সেই সাথে সাথে
আমরা যদি দেখি যে বাচ্চার অমনোযোগ হচ্ছে, বাচ্চাটা ক্লান্ত হয়ে যাচ্ছে বা বাচ্চাটার আগের মতো স্কুল পারফরমেন্স হচ্ছে না, অল্পতেই সে ক্লান্ত হয়ে পড়ছে, এগুলো কিন্তু এইসব ক্ষেত্রে আমরা বলবো যে ডায়াবেটিসের একটা পরীক্ষা করাতে পারে। আমরা যদি প্রতিরোধের দিকে একটু আমরা মনোযোগ দিতে পারি তাহলে শিশুদের ডায়াবেটিস কিন্তু অনেকখানি আমরা নিরাময় করতে পারি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে ডায়াবেটিসের ধরনেও। আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যয় কমাতে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। টাইপ 2 কিন্তু প্রতিরোধ করা সম্ভব, টাইপ 1 না। কিছু কিছু ভাইরাস আছে যেগুলো ছোটবেলায় আক্রমণ হলে পরবর্তীতে টাইপ 1 হওয়ার রিস্ক বেড়ে যায়। বাট কাদের হবে এক্স্যাক্টলি কিন্তু কারণ এখন পর্যন্ত এত গবেষণায় বের হয়ে আসেনি। অ্যানালগ ইনসুলিন পেন দিয়ে যেটা নেওয়া হয়, সরকার থেকে যদি দিতেও পারে অথবা যদি সাবসিডাইজ যেটা বলা হয় যে কস্টটাকে কমিয়ে দেওয়া, অ্যাফোর্ডেবল করে দেওয়া, মানুষের সাথে এটা কেনার ক্ষমতার মধ্যে আসে, সেরকমও যদি করা হয়। শিশুদের ডায়াবেটিক্সে সবার আগে প্রয়োজন সচেতনতা, তাই আতঙ্ক বা ভয় নয়, সতর্ক হওয়ার পরামর্শ সকলের প্রতি। শিশুদেরও যে ডায়াবেটিক্স হতে পারে সেই ধারণা অনেক অভিভাবকেরই নেই, অথচ আক্রান্ত হওয়ার পর দীর্ঘমেয়াদী ভোগান্তিতে পড়তে হচ্ছে। যেহেতু ডায়াবেটিক্স সম্পূর্ণভাবে নিরাময়ের কোনো উপায় এখন পর্যন্ত মেলেনি, তাই নিয়মতান্ত্রিক জীবনযাপনে অভ্যস্ত হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ভাইরাস মিউটেশনের ফলে বদলে গেছে ডেঙ্গু জ্বরের লক্ষণ, বেড়েছে স্থায়িত্ব। নভেম্বরের মাঝামাঝি এসেও কমছে না প্রকোপ, এমনকি প্রাদুর্ভাব আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় স্বাস্থ্য অধিদপ্তর। শিশু, গর্ভবতী নারী এবং প্রবীণদের জ্বর হলেই টেস্টের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমলে নেওয়া হচ্ছে ডায়াবেটিস, হৃদরোগে আক্রান্তদের। একই সাথে এসেছে ঘরোয়া অপচিকিৎসা বাদ দেওয়ার তাগিদও। শওকত মঞ্জুর শান্ত জানাচ্ছেন বিস্তারিত। 4.5 বছরের সোয়াইবা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে রাজধানীর এক হাসপাতালে। ছোট্ট শরীরে সপ্তাহখানেক লড়াইয়ের পর এখন অনেকটাই সুস্থ সে। আমার শরীরে কোনো জ্বর নেই, আমি ডাক্তার বললে আমি বাজারে চলে যাব। তবে সোয়াইবার মতো এমন সরল অভিজ্ঞতা হচ্ছে না সকল ডেঙ্গু জ্বরে আক্রান্তদের। বেশিরভাগ ক্ষেত্রেই কোনটা ডেঙ্গু আর কোনটা সাধারণ জ্বর তা আলাদা করতে পারছেন না অনেকেই। ডেঙ্গু জ্বরকে যেমন অনেকেই পাত্তা দিচ্ছেন না, তেমনি অনেকেই সাধারণ জ্বরেও নিচ্ছেন সর্বোচ্চ প্রস্তুতি। সমস্যা হচ্ছে নতুন ভেরিয়েন্টের কারণে বলাও যাচ্ছে না কোনটা ডেঙ্গু আর কোনটা স্বাভাবিক জ্বর। গেল বছরের তুলনায় প্রাদুর্ভাব কম হলেও মৃত্যুর মিছিল থেমে নেই। যদিও বছরের এই সময়ে এসে ডেঙ্গুর প্রাদুর্ভাব থাকার কথা নয়। তবে কি ডেঙ্গু জ্বরের ব্যাপ্তি বছরব্যাপী হতে যাচ্ছে? একই সাথে ডেঙ্গু জ্বরের প্রতিষ্ঠিত লক্ষণের বাইরেও নতুন কিছু লক্ষণ দেখতে পাচ্ছেন চিকিৎসকরা। প্রচুর রোগী আসছে ডায়রিয়া নিয়ে, ডায়রিয়া জ্বর, ডেঙ্গুর টেস্ট পজিটিভ। প্রচুর রোগী আসছে বুকে ব্যথা নিয়ে, নিউমোনিয়া নেই, বুকে ব্যথা, এমন প্রচণ্ড ব্যথা আমার মনে হচ্ছে নিউমোনিয়া হয়ে গেল বা হার্ট অ্যাটাক হলো কিনা, কিন্তু দেখা যাচ্ছে তার ডেঙ্গু পজিটিভ। আবার এমনও হচ্ছে ডেঙ্গু রোগ, প্লেটলেট কাউন্ট কম, বাংলায় অনুচক্রিকা বলি, কিন্তু ডেঙ্গুর টেস্ট নেগেটিভ হচ্ছে। ডেঙ্গু রোগীদের হাত পা ফুলে যাচ্ছে, যেটা আগে ছিল না। গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় 1705 জন। এবার এতটা ভয়াবহ না হলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তবে কি ডেঙ্গু জ্বরের ক্ষতিকর প্রভাব বৃদ্ধি পেয়েছে, নাকি মানুষের উদাসীনতা কিংবা অতি উৎসাহী সচেতনতা অন্তরায় হয়ে দাঁড়িয়েছে? মনে করছিলাম যে প্রথম জ্বরই, তারপরে আমি জ্বর পরীক্ষা করছি, অ্যান্টিবায়োটিক খাইছি। পেঁপে পাতার রস আমরা নিজে থেকেই খাওয়াইছি, ওটা ডাক্তার সাজেস্ট করে নাই। এবং এই বছর অনেক রোগী খারাপ হয়ে যারা আইসিইউতে গিয়েছেন বা মারা গিয়েছেন, এদের একটা উল্লেখযোগ্য অংশ কিন্তু বাসা বাড়িতে অপচিকিৎসা বা ওভার ট্রিটমেন্টের কারণে। ডেঙ্গুর কিন্তু আলাদা কোনো ওষুধ নেই, ওষুধ একটাই, জ্বর কমাতে হবে প্যারাসিটামল দিয়ে, আর শরীর যেন পানি শূন্য না হয়। অহেতুক আখের রস, ফলের রস, ডাবের পানি খাওয়ার বা বেশি বেশি খাওয়ার কোনো দরকার নেই। মৃত্যুর কারণ নির্ধারণে গবেষণা করছে স্বাস্থ্য অধিদপ্তর। বেশিরভাগ ক্ষেত্রেই ডেঙ্গুকে সাধারণ জ্বর মনে করা, একদম শেষ মুহূর্তে হাসপাতালে নিয়ে আসা এবং আগে থেকে জটিল রোগে আক্রান্ত থাকাই প্রধান কারণ। আমাদের একেবারে খুব অন্তিম অবস্থা না হলে কোনোভাবেই আর পারছি না ছাড়া হাসপাতালে নিচ্ছি না। শকের কেস ফেরত আনা 50-50। ম্যাক্সিমাম ডেথগুলো দেখলে 15 ঘন্টা, 16 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টার সময় দিচ্ছে, এরকম কেসও কম। স্বাস্থ্য অধিদপ্তর বলছে এবারের ডেঙ্গুর প্রাদুর্ভাব দীর্ঘায়িত হতে পারে আরও মাস দুয়েক। দিয়েছে মশক নিধনের তাগিদ। বাচ্চার ডেঙ্গি মানে এটা সিভিয়ার কেস, প্রেগন্যান্ট উমেনের ডেঙ্গি মানে সিভিয়ার কেস। এখনও রাজধানী সহ সারা দেশেই এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সবাই সচেতন না হলে সহসা ডেঙ্গু থেকে মুক্তি লাভ সম্ভব নয় বলে মনে করে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গু জ্বরের প্রকোপের সময়সীমা যেমন বেড়েছে, তেমনি এর লক্ষণও এসেছে নানা পরিবর্তন। এতে জ্বরটি ডেঙ্গু কিনা তা নিশ্চিত না হয়েই নিজেরাই অতি সচেতনতার বশে করছেন অপচিকিৎসা। এতে ডেঙ্গুর পাশাপাশি শুরু হচ্ছে নানা ধরনের শারীরিক জটিলতা, যা মানুষকে মৃত্যুর দিকেও ঠেলে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মানিকগঞ্জের আরিচাঘাটে আগুনে পুড়ল বিআইডব্লিউটি এর ড্রেজারের ভাসমান পাইপের ফ্লোটার। সকালে ড্রেজার বেজ অফিসের সামনে সারিবদ্ধভাবে রাখা ফ্লোটারে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে গিয়ে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। তবে এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় শতাধিক ফ্লোটার। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এক একটি ফ্লোটারের দাম 4 লাখ টাকা। পঙ্গু হাসপাতালে আছেন আমাদের সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তাজনুরের কাছে। তাজনুর, আজ দুপুরে তো আহত আন্দোলনকারীদের প্রতিনিধিরা সচিবালয়ে যাবেন, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? দেখুন, সেই বৈঠকের একটি কথা তো রয়েছেই এবং সেই প্রস্তুতি এর মধ্যে চলছে। তবে এখন যেটি চলছে যে বিশেষায়িত যে ওয়ার্ডটি পঙ্গু হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহতদের জন্য বিশেষায়িত যে ওয়ার্ডটি তৈরি করা হয়েছে, সেখানে কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি এসেছেন আহতদের সঙ্গে দেখা করতে, কথা বলতে, এবং তিনি বেশ লম্বা সময়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে তিনি আসলে এই প্রত্যেকটি বেডে যাচ্ছেন এবং যারা আহত এখানে চিকিৎসাধীন সবার সঙ্গেই কথা বলার চেষ্টা করছেন এবং প্রত্যেকের কি খোঁজ খবর রয়েছে, সবশেষ চিকিৎসার অগ্রগতি কিংবা সার্বিক যে পরিস্থিতি সেগুলো নিয়ে তিনি কথা বলছেন। একই সঙ্গে তার সঙ্গে আসলে চিকিৎসক প্রতিনিধিও রয়েছে, তার পাশাপাশি হাসপাতালে যারা স্টাফ রয়েছে তারাও পুরো ঘটনার বর্ণনা দিচ্ছেন যে সবশেষ আসলে কী পরিস্থিতি রয়েছে। তবে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, যে বিক্ষোভ এবং তাদের রাতের যেই সড়কে অবস্থান, সেই পরিস্থিতি আসলে আজকে একেবারেই নেই। সবাই আসলে আবারও ওয়ার্ডে এবং বেডে ফিরে এসেছে এবং তাদের যেই স্বাভাবিক যেই চিকিৎসা প্রক্রিয়া সেটি চলমান রয়েছে। চিকিৎসকরাও আসলে তেমনটি বলছেন যে চিকিৎসার ব্যাপারে যেন কোনো রকমের ত্রুটি কিংবা যেই অভিযোগগুলো এসছে সেগুলো সমাধানের ব্যাপারে যে আন্তরিকতা, সেগুলোর ব্যাপারে কিন্তু আশ্বস্ত করবার চেষ্টা করছেন যারা এই আহত এখানে রয়েছেন তারা। তবে সচিবালয়ে যে বৈঠকটি হওয়ার কথা রয়েছে সেখানে নিশ্চয়ই পরবর্তী সময়ে যে সিদ্ধান্তগুলো হবে সেগুলোর ব্যাপারে হয়তো বিস্তারিত একটি ধারণা পাওয়া যাবে। পঙ্গু হাসপাতালে সবশেষ মোটামুটি এই ছিল অবস্থা। সোহার। তাজনুর, ধন্যবাদ আপনাকে। যুক্তরাষ্ট্রের স্যান ডিয়েগোতে বন্দুক হামলায় 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার লিটল ইতালি নামক জায়গায় হয় ঘটনা। পরে পুলিশ ও সন্দেহভাজনের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে নিহত হয় বন্দুকধারী, আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাও। পুলিশের ধারণা নিহত এই 2 জন সন্দেহভাজন বন্দুকধারীর পূর্ব পরিচিত। এখনও হামলার মোটিভ জানা যায়নি, তদন্ত চালাচ্ছে পুলিশ। দর্শক, এখনকার মতো এই ছিল যমুনা নিউজে।